Hello, student. How are you? I am Mohammad Abul Kalam, Department of Chemistry head. তোমাদের সাথে আমার এখন একটা ক্লাস আছে 1 ঘন্টা। তোমরা অবশ্যই এর মাঝে তোমরা রুটিন পেয়েছো পরীক্ষার এমসিকিউ, এবং আমি কিছু এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করাবো। এবং এমসিকিউ এমন একটা বিষয় যেটা ওভারঅল একটা ধারণা না থাকলে, প্রত্যেকটা কোশ্চেন ভালো মতো না বুঝলে এটা আনসার করা ডিফিকাল্ট। এমসিকিউ কোশ্চেনের অনেকগুলো প্যাটার্ন আছে, যেমন নলেজ বেসড কোশ্চেন যেটা বইতে হুবহু আছে। যেমন যদি বলা হয় হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ক্যালামাইন, আমি চ্যাপ্টার 10-এর কথা বলছি। চ্যাপ্টার 10-এ এক্সট্রাকশন অফ মেটাল যেখানে আছে হচ্ছে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ক্যালামাইন, এটা নলেজ বেসড কোশ্চেন। তো ক্যালামাইনের ফর্মুলা তোমরা জানো, ক্যালামাইন ইজ দ্য ওর অফ জিঙ্ক, যেটার ফর্মুলা হলো ZnCO3। আগে তোমরা দেখতে পাচ্ছ কিনা বোর্ড, আমার একটু জানা দরকার। ওকে, আমাকে জানাবো আমি যখন প্রশ্ন করব, এবং আমি তোমাদের কিছু এমসিকিউ বোর্ডে লিখবো, তোমাদের আনসার করতে হবে কোনটা আনসার। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে নলেজ বেসড কোশ্চেনগুলো তো বেশি থাকে না। মনে করো 25 কোশ্চেনের মধ্যে নলেজ বেসড কোশ্চেন সর্বোচ্চ থাকবে 6 বা 5। তাহলে এই 5টা কোশ্চেন কিন্তু বই পড়লে, রিডিং পড়লে, মুখস্থ করলে এটা পারা যায়। কিন্তু যেটা তোমার নলেজ বেসড না, যেমন সিচুয়েশন বেসড আছে, তারপরে তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা কি। যেমন মনে করো অনেকগুলো প্রসেসের কথা বলি, মেনলি 3টা প্রসেস টু এক্সট্রাক্ট মেটাল ফ্রম দেয়ার ওর। সেটা হলো একটা কার্বন রিডাকশন প্রসেস, তারপর আছে ইলেকট্রোলাইসিস প্রসেস এবং সেলফ রিডাকশন প্রসেস। কারণ সেই ক্ষেত্রে কোন কোন মেটালগুলো কার্বন রিডাকশনের মাধ্যমে এক্সট্রাক্ট করা যায়, কোনগুলো ইলেকট্রোলাইসিস মেথডে এক্সট্রাক্ট করা যায়, কোনটা সেলফ রিডাকশনের মাধ্যমে এক্সট্রাক্ট করা যায়। তো এইগুলো জানতে গেলে তোমার পুরো সিরিজটা জানতে হবে। এবং তোমার বইতে আছে দেখবা ভাগ করা আছে, কিছু কিছু মেটালগুলো আছে যেগুলো ইলেকট্রোলাইসিস মেথডের মাধ্যমে এক্সট্রাক্ট করা যায়, কিছু মেটাল আছে যেগুলোকে আমাদের কার্বন রিডাকশন মেথডের মাধ্যমে এক্সট্রাক্ট করা যায়, কিছু কিছু মেটাল আছে সেলফ রিডাকশনের মাধ্যমে এক্সট্রাক্ট করা যায়, আর কিছু মেটাল আছে অলরেডি আমরা ফ্রি স্টেটে পাই, যেগুলো নন রিঅ্যাক্টিভ, একেবারেই রিঅ্যাক্টিভিটি যাদের কম, যেমন গোল্ড, প্লাটিনাম, এগুলো কিন্তু অলমোস্ট ফ্রি স্টেটে পাওয়া যায়। তো যাই হোক, আমি প্রথম থেকেই শুরু করি। সেটা হলো প্রথমেই আমি জানবো কিছু ওরের নাম। যেমন নলেজ বেস কোশ্চেনের কথা বলি, ওরের নামের মধ্যে যেমন আয়রন, আয়রনের ওরগুলোর নাম কি? আয়রনের ওরগুলোর নাম আছে তোমার ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট হলো Fe3O4, এটা ম্যাগনেটাইটের ফর্মুলা। Fe3O4 এটা আমরা ওর বলি। আর তোমরা জানো ওর কি আর মিনারেল কি। ওর আর মিনারেলের মধ্যে একটু ডিফারেন্ট আছে। সমস্ত ওরগুলো কিন্তু মিনারেল আমরা বলতে পারি না, সমস্ত মিনারেলস কিন্তু আমরা ওর বলতে পারি না, কিন্তু সমস্ত ওরই হচ্ছে মিনারেল। মিনারেল হলো যে সমস্ত সাবস্টেন্সগুলো ফ্রি স্টেটে, যে সমস্ত সাবস্টেন্সগুলো, ভ্যালুয়েবল সাবস্টেন্সগুলো আর্থ সারফেসের উপরে অথবা আর্থ কাস্টের নিচে আমরা পাই, এবং বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, সি ওয়াটারে পাওয়া যায়, যেগুলো খুব ভ্যালুয়েবল সাবস্টেন্স হতে পারে, মেটাল হতে পারে, নন মেটাল, সেইগুলোকে মিনারেল বলি। যেমন সোডিয়াম ক্লোরাইড, যেমন আমাদের সি ওয়াটার, এটা কিন্তু একটা ভ্যালুয়েবল সাবস্টেন্স, এখান থেকে আমরা সোডিয়াম ক্লোরাইড পেয়ে থাকি। এইরকম আর্থ কাস্টের প্রত্যেকটা কম্পোনেন্টস কিন্তু একটা মিনারেল বলা যেতে পারে, তবে সবগুলোই কিন্তু আমাদের ওর না। যেমন আমি যদি বলি আর্থ কাস্ট, আর্থ কাস্ট কিন্তু একটা মিনারেল, ডেফিনেটলি এখানে অ্যালুমিনিয়াম আছে 8%, কিন্তু এটাকে অ্যালুমিনিয়ামের ওর বলা যাবে না, কারণ এখান থেকে তোমার এক্সট্রাক্ট কস্ট যেটা, সেটা কিন্তু ওই যে পরিমাণে অ্যালুমিনিয়াম পাবা সেই পরিমাণে অ্যালুমিনিয়াম থেকে তুমি কিন্তু তোমার কস্ট অ্যানালাইসিসে সেটা হবে না। সো এটাকে কিন্তু আমরা ওর বলতে পারি না, বাট এটা মিনারেল। তাহলে অ্যালুমিনিয়ামের ওর কোনটা? যেমন দেখো বক্সাইট, Al2O3, এটা কিন্তু একটা অ্যালুমিনিয়ামের, এবং 2 মলিকুল অফ ওয়াটার থাকে।
এবং এটা কিন্তু একটা বক্সাইড, এবং বক্সাইডে কিন্তু বক্সাইড অ্যাবাউট মনে করো 60% 70% অ্যালুমিনিয়াম থাকতে পারে ক্ষেত্র বিশেষ। কোনো কোনো বক্সাইডে কোনো কোনো জায়গাতে একটু অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ বেশি থাকে, কোনো জায়গায় একটু কম থাকে, হোয়াট এভার ইট ইজ। তো এই যে আমরা বক্সাইডের কথা বললাম, এটা কিন্তু একটা আমাদের ওর, এবং এখান থেকে কিন্তু আমরা অ্যালুমিনিয়াম এক্সট্রাক্ট করতে পারি। সো আর্থ ক্রাস্ট ইজ এ মিনারেল বাট নট ওর, হোয়ার এজ বক্সাইড ইজ এ আমাদের ওর অ্যান্ড ইট অলসো এ মিনারেল। যাও, তাহলে আমরা আয়রনের কতগুলো ওরের নাম যেমন আমি লিখছি Fe3O4, তারপরে দেখো Fe2O3, এটার নাম হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে হেমাটাইট, এটার নাম হলো আমাদের ম্যাগনেটাইট। আরেকটা লিখে দেখো Fe2O3.3 মলিকুল অফ ওয়াটার, এটার নাম কিন্তু লিমোনাইট। এই যে তিনটা আয়রনের ওরের নাম লিখলাম আমি, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এটার নাম ম্যাগনেটাইট, এটার নাম হচ্ছে হেমাটাইট, এটার নাম হচ্ছে লিমোনাইট। These three are the ore of iron. So we can extract iron from these ores. এবার যদি আমি আসি জিঙ্ক, জিঙ্কের দুটো ওরের নাম কি? যেমন একটা হলো ক্যালামাইন, ক্যালামাইন, ক্যালামাইনের ফর্মুলা কি? যেমন ZnCO3, এটা কার্বনেটেড ওর। আরেকটা দেখো গ্যালেনা, সরি জিঙ্ক ব্লেন্ড, zinc blende. Zinc blende is the ore of zinc and its formula is ZnS. So it is a ore of zinc, and we can extract zinc from zinc blende and also zinc from calamine. এবার একটা জিনিস দেখো, এই যে জিঙ্ক ব্লেন্ড যেটা, সেটা জিঙ্ক সালফাইডকে সালফাইড ওর বলা হয়, আর এটাকে বলা হয় আমাদের কার্বনেটেড ওর। তো এখানে যখন আমরা মেটাল এক্সট্রাকশনের পাঁচটা প্রসেস, সেই পাঁচটা প্রসেস তোমাদের মনে আছে হয়তোবা, সেটা হলো আমাদের প্রথমে ক্রাশিং অফ দ্য ওর, তারপরে কন্ডেনসেশন অফ দ্য ওর, তারপরে কন্ডেন্সড ওর টু কনভার্সন টু মেটালিক অক্সাইডস, তারপরে হচ্ছে আমাদের মেটালিক অক্সাইডের এক্সট্রাকশন অফ মেটাল ফ্রম দেয়ার অক্সাইডস, অ্যান্ড নাম্বার 5 হলো আমাদের পিউরিফিকেশন অফ মেটাল। তো সেখানে একটা প্রসেস আছে যেটা কনভার্সন অফ কনডেন্সড ওর টু মেটালিক অক্সাইড। সেখানে কিন্তু আবার দুটো প্রসেস আছে, তোমরা জানো, একটার নাম ক্যালসিনেশন, একটার নাম রোস্টিং। এখন আসো, আমি এখানে ক্যালামাইন এবং জিঙ্ক ব্লেন্ড দুটা ওরের নাম লিখেছি, ধরে নাও এই দুটোই আমার কনডেন্স করে রাখছি। এখন এই দুটো প্রসেসকে কি আমি কনভার্সন কি একই মেথডে করতে পারি, না এক একটার জন্য এক একটা মেথড? তাই যদি আসি আমরা, এটা জিঙ্ক কার্বনেট, এই জিঙ্ক কার্বনেটকে যদি আমি জিঙ্ক অক্সাইড মেটালিক অক্সাইড পেতে চাই, তাহলে আমাদের কোন প্রসেসে করতে হবে? সেখানে একটা নিয়ম আছে যে কার্বনেটেড ওর আর কনভার্সন টু দ্য মেটালিক অক্সাইড বাই ক্যালসিনেশন। তাহলে ডেফিনেটলি এটা আমরা ক্যালসিনেশন মেথডে করব, কারণ এটা কার্বনেটেড ওর। তাহলে কার্বনেটেড ওর কিন্তু আমরা এক্সট্রাক্ট করতে পারি ক্যালসিনেশন প্রসেস। প্রশ্ন হলো স্যার ক্যালসিনেশন প্রসেসটা কি? ক্যালসিনেশন প্রসেস হলো যে প্রসেসে কার্বনেটেড অর হাইড্রেটেড ওর অথবা কার্বনেটেড ওর যখন হিট করা হয় হাই টেম্পারেচারে ইন অ্যাবসেন্স অফ এয়ার, এই কথাটা মনে রাখবা। যদি এয়ারের অ্যাবসেন্সে কোনো একটা কনভার্টারের মধ্যে নিয়ে এয়ারের অ্যাবসেন্সে হিউজ হিট দেওয়া হয়, তাহলে এই কার্বনেটেড ওরগুলো ভেঙে যেয়ে কার্বন ডাইঅক্সাইডটা পাসেস আউট হয়ে যায় এবং আমাদের কনভার্টারে পড়ে থাকে মেটালিক অক্সাইড। তাহলে আরেকটা লিখি, যেমন দেখো বক্সাইড Al2O3.2 মলিকুল অফ ওয়াটার, এটা একটা বক্সাইড। এটা কোন ধরনের ওর তুমি বুঝে নাও, এটা হাইড্রেটেড ওর, কারণ এখানে ওয়াটার থাকে, হাইড্রেটেড মানে ওয়াটার। তাহলে এটাও কিন্তু আমরা ক্যালসিনেশন মেথডের মাধ্যমে আমরা করে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং আমরা কার্বন ডাইঅক্সাইড করতে পারি, ওয়াটার বের করে দিতে পারি। তাহলে একটা কথা ক্লিয়ার যে যখন আমরা কনডেন্স করব, এই যে এগুলো বেসিক পার্ট অফ দ্য এক্সট্রাকশন অফ মেটাল, কোনটাকে আমরা ক্যালসিনেশন মেথডে করব, কোনটাকে আমরা ক্যালসিনেশন মেথডে করব, আর কোনটা রোস্টিং মেথডে করব, এটা ডিপেন্ড করবে টাইপস অফ ওরের উপরে। এখন দেখি তোমরা দেখতে পাচ্ছ কিনা, একটু দেখে নিই আমি। তোমরা কি দেখতে পাচ্ছ? প্লিজ আমাকে জানাও।
তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও আগে, বোর্ড ক্লিয়ার দেখা যায় কিনা? জি স্যার, ওকে। তাহলে দেখো আমরা এখানে জিঙ্ক কার্বনেট এবং আমরা এখানে লিখছি কি, এখানে বক্সাইড, এই দুটোকেই কিন্তু অক্সাইড অফ দ্য মেটাল করলাম বাই ক্যালসিনেশন মেথড। কিন্তু যদি এই ধরনের ওর আসে, যেমন মনে করো কনডেন্স করে নিয়েছি আমরা, সেই কনডেন্স দুটো নাম লিখি, যেমন পিবিএস, তোমরা জানো এটা একটা ওর, কার ওর? লেডের ওর। এটা কি? সালফাইড ওর। তাহলে লেড সালফাইড ইজ এ ওর অফ লেড, ইট ইজ এ গ্যালেনা। এবং এটাকে যদি আমি হিট দিই, অক্সিজেনের প্রেজেন্সে যদি হিউজ হিট দেওয়া হয়, তাহলে আমাদের এই যে ওরটা সালফাইড ওর কনভার্ট হয়ে মেটালিক অক্সাইড হবে এবং আমাদের সালফার ডাইঅক্সাইড গ্যাস আউট হয়ে যাবে। তাহলে এখানে সালফাইড ওরকে যখন অক্সিজেন দিয়ে আমরা রিঅ্যাক্ট করলাম, তখন লেড অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড তৈরি হলো। তাহলে এই যেখানে কি, এই প্রসেসটার মধ্যে ডিফারেন্ট হলো এই যে এইগুলোর থেকে পরীক্ষায় আসবে, হুইচ ওয়ান ইজ কনভার্টেড ইনটু মেটালিক অক্সাইড বাই ক্যালসিনেশন। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে, এগুলো কি হাজারো যদি আমি এমসিকিউ দিই, 1,00,000 এমসিকিউ দিই, তাও সম্ভব না, মুখস্থ করা সম্ভব নয়। কিন্তু যদি রুলসটা তুমি জানো, এই রুলস ক্যালসিনেশন কোনটা আর রোস্টিং কোনটা, তাহলে কিন্তু তুমি ক্লিয়ার হবে। তাহলে ক্যালসিনেশন হলো যেখানে আমাদের ইন অ্যাবসেন্স অফ হিট দিয়ে আমাদের কনভার্ট করা হয় কার্বনেটেড অথবা হাইড্রেটেড ওরগুলো, সেইগুলোকে বলা হয় ক্যালসিনেশন। আর রোস্টিং হবে যে সমস্ত ওরগুলোকে অক্সিজেনের প্রেজেন্সে হিউজ হিট দিয়ে মেটালিক অক্সাইড তৈরি করা হয়। প্রশ্ন হলো যে কোনগুলো, সেটা হলো সালফাইড ওর। যেমন আরেকটা লিখি, যেমন জিঙ্ক ব্লেন্ডকে যদি আমি অক্সিজেন দিয়ে যদি করি, তাহলে আমাদের কি হবে, এখানে জিঙ্ক অক্সাইড হবে আর এখানে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। প্রশ্ন হলো স্যার, আপনি তো বললেন যে কার্বনেটেড ওর এবং হাইড্রেটেড ওর গুলো এখানে হিট দিয়ে ইন অ্যাবসেন্স অফ এয়ার ক্যালসিনেশন মেথডের মাধ্যমে করা হয়, আর এখানে সালফাইড ওর গুলো করা হয়। আসলে এটা কেন, সায়েন্টিস্টরা কিভাবে বের করেছে বা কেন করা হয়েছে? আসলে দেখো, যদি কোনো কম্পাউন্ডে কার্বনেটেড থাকে বা ওয়াটার কার্বনেট রেডিক্যাল থাকে অথবা ওয়াটার যদি অ্যাটাচ থাকে, তাহলে সেইগুলো কিন্তু সহজে ভেঙে যায়। যেমন কার্বনেট রেডিক্যাল যদি থাকে, তাহলে হিট দিলে কিন্তু ডিকম্পোজড হয়ে যায়। কারণ তোমরা সেই ক্লাস 8-এ পড়েছো যে ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে এটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড হয়। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখবা, কার্বনেট রেডিক্যাল যদি থাকে কোনো কম্পাউন্ডে, হিট দিলে ডিকম্পোজ হয়ে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। কিন্তু সালফার যদি থাকে, তাহলে হিট দিয়ে সালফার কখনো এটা অ্যাটাচ থাকে, সালফার বেরোয় না। তাহলে সায়েন্টিস্টরা বুদ্ধি করে বের করেছে সালফারকে কিভাবে রিমুভ করতে হবে। তখন এই অক্সিজেন দিয়ে অক্সিডাইজ করা হয়েছে। তো যখনই সালফারকে অক্সিডাইজ করা হলো, সালফার ডাইঅক্সাইড এটা গ্যাস বেরিয়ে গেল। সাথে সাথে অক্সিজেন কি লেডকে অক্সিডাইজ করবে না? হ্যাঁ, লেডকেও করবে। তাহলে লেডকে করলে লেড অক্সাইড হলো, সালফারকে করলে সালফার ডাইঅক্সাইড হলো। দিস ইজ দ্য মেকানিজম। এবং যারা সায়েন্টিস্ট তারা কিন্তু এইভাবেই তারা কিন্তু এটা ট্রাই করেছে। যেমন দেখো, এই যে করোনা ভাইরাস, তুমি কিন্তু ভ্যাকসিন তৈরি করতে পারবো না, কারণ আমাদের সেই নলেজ নেই। কিন্তু আমাদের এই যে এই জিনিসগুলো বা রিলেটেড এইরকম জিনিস আসলে কিন্তু কিছুটা হলো আমরা আন্দাজ করতে পারবো বা একটা আইডিয়া করতে পারবো যে কিভাবে সম্ভব এটা করা, রাইট? তাহলে আমরা একটা মেথড, এবং এখান থেকে কিন্তু আমরা প্রশ্ন দিয়েছি, এখান থেকে কিন্তু আসবে হুইচ মেটাল। যেমন একটা এক্সাম্পল লেখো, হুইচ কনডেন্সড ore are converted into calcination process। যেমন একটা প্রশ্ন, নাম্বার 1 ক্যালামাইন, নাম্বার 2 লিমোনাইট, নাম্বার 3 copper glass leukocytes, দেখো, which condensed ore are converted into calcination process? Option A 1 and 2, option B 2 and 3, option C
1 and 3, অপশন ডি 1,2, and 3। আমি এখন প্রশ্ন দিচ্ছি, আমি যেহেতু বুঝিয়েছি সো তোমাদেরকে আনসার করতে হবে। দেখি, তবে এখানে ক্যালামাইন সম্বন্ধে তুমি জানো, লিমোনাইটের ফর্মুলা লিখছি, ক্যালামাইনে কিন্তু সেলফোসাইডসের ফর্মুলা কিন্তু লিখিনি, কিন্তু তোমার বইতে আছে এবং তোমরা পড়েছো। তাহলে এখন আমার বলো কোনটা আনসার হবে, তোমরা লিখে আমাকে জানাও প্লিজ। আমাকে জানাও। দেখি কেমন আনসার করতে পারো। একজন লিখেছে সি। ওকে, আরো সবাই আসো। কে লিখছো কি আমি পরে বলবো, শুধু একজনেরটা পেয়েছি, সি। ওকে, সি 1 and 2 লিখেছো একজন, সি সি, সবাই সি লিখছো। আমার কথা ওরা লিখছে বলে তোমরা শুনে আবার সি সি দিও না। এ একজন লিখছে, এ একজন লিখছে, সি একজন লিখছে, সি 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 সি। তোমরা শুনে আনসার করছো, সরি আমি সি বলছি বলে এখানে যারা কমেন্টস করছো সি বলে, সি আনসার কেন হবে? ক্যালামাইন জিঙ্ক কার্বনেট, ডেফিনেটলি এটা ক্যালসিনেশন মেথডে করা যায়। লিমোনাইটের ফর্মুলা আমি তোমাদেরকে দিয়েছিলাম, এটা Fe2O3.3 মলিকুল অফ ওয়াটার, আর এটা হলো ZnCO3, আর সেলফোসাইড হলো CuS2। তাহলে দেখো Cu2S মোস্ট প্রবাবলি। তাহলে দেখো এটা কিন্তু সালফাইড, এটা কিন্তু আমরা ক্যালসিনেশনের মাধ্যমে করতে পারি না। সরি, বারবার তোমার সি লিখছো কেন? 1 and 3। তাহলে কি শিখলে তোমরা? এখানে তোমাদের তো ফর্মুলা দুটো দেওয়া আছে, এবং এখানে হয় তাহলে তুমি যদি এটা না জানো তাহলে 1 2 3 দিতে পারতে, বাট কেন সি? কারণ এখানে তোমার টুটা তো Fe2O3 3 molecule of water, it is a hydrated ore and it is a carbonated ore, so these two are extracted converted into metallic oxide by calcination. So which condensed ore are converted into calcination process, so it is a carbonated ore and it is a hydrated ore and it is a sulfide ore, so it is not possible to convert the metallic oxide by calcination. So 1 and 2 are converted into metallic oxide by calcination. তাহলে তো আমি, তোমরা সবাই যারা কমেন্টস করছো সবাই সি আনসার দিয়েছো। আই এম সরি, আসলে আমি কি বুঝালাম আমি জানি না, তোমরা কি করলে আমি জানি না। এখন যারা এর মধ্যেও দু একজন লিখেছো 1 and 2, থ্যাংক ইউ ভেরি মাচ তাদের জন্য। আর যারা বোঝো নাই তাদের ডিজার্টেড হওয়ার কিছু নেই, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো শুনবে প্লিজ। এবং আমি মনে করি ফিজিক্যালি যে ক্লাসটা করার থেকে তুমি এই অনলাইনে যে ক্লাসটা করছো এটা মোর ইফেক্টিভ হওয়া উচিত। আমি মনে করি যদি তুমি লাইনে মনোযোগ দিয়ে শোনো ক্লাসটা, তাহলে ডেফিনেটলি তোমরা বেশি উপকৃত হবে। কারণ এটা কি, এটা আবার রেকর্ড থাকে, তুমি পরবর্তীতে জেনে নিতে পারবে। ওকে, তো যাই হোক, আমি এখানে একটা যে জিনিসটা বুঝালাম, যে একটা লাইনে বুঝালাম, সেটা কি, যে এক্সট্রাকশন অফ মেটালের 3 নাম্বার ওয়েটা, অর্থাৎ 3 নাম্বার প্রসেসটা, যে হাউ টু কনভার্ট দ্য কনডেন্সড ওর টু মেটালিক অক্সাইড। তাহলে এর উপরে আমি দুটো কোশ্চেন দিচ্ছি, ধরে নাও। তাহলে এর উপরে দুটো কোশ্চেন দেওয়া থাকলে তাহলে ডেফিনেটলি পারা উচিত এখন ক্যালসিনেশন অ্যান্ড রোস্টিং এর উপরে, এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবং নট অনলি দ্যাট, ক্রিয়েটিভ কোশ্চেনও যদি আসে রোস্টিং এবং ক্যালসিনেশন প্রসেস কি, সেখানে তুমি ডেফিনেটলি লিখতে পারবে, ডেফিনেশন লিখবে, কোনগুলো করা যায় কোনগুলো করা যায় না, তার এক্সাম্পল কোনটা করা যায় করা যায় না। সো এখানে 2টা 3টা 4টা তুমি ডিফারেন্স লিখতে পারো। এনিওয়ে, এখন আমি 2 নম্বরে আসি। 1 নাম্বারটা তেমন নেসেসারি না। 1 নাম্বার হচ্ছে ক্র্যাশিং অফ দ্য ওর। এই ক্র্যাশিং অফ দ্য ওর থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হলো যে আমরা যে ওরগুলো পাই, অ্যাকচুয়ালি এটা একটা বিগ স্টোন। এই বিগ স্টোনকে শুধু ক্র্যাশ করতে হয়। এখানে একটা বিষয় জানা দরকার আছে, ক্রাশ যে করার সময় আমাদের 2টা ক্রাশার ইউজ করি, একটা জ ক্রাশার, একটা হচ্ছে বল ক্রাশার। জ ক্রাশার হলো দাঁতওয়ালা টাইপের, সেটা বড় বড় স্টোনকে ভেঙে ছোট ছোট স্টোন তৈরি করা হয়, সেটাকে বলা হয় জ ক্রাশার। আর বল ক্রাশার হচ্ছে একদম পাউডার। আগে জ ক্রাশারে বিগ স্টোনকে ছোট মানে স্মল স্টোনে কনভার্ট করতে হয়, দেন স্মল স্টোনকে পরে বল ক্রাশার দিয়ে একদম পাউডার করে ফেলা হয়। এই দুটো জিনিস জানা লাগবে শুধু এমসিকিউ এর জন্য এখান থেকে। আচ্ছা, আমরা 2 নাম্বার প্রসেসে আসি। 2 নাম্বার হলো কনডেনসেশন অফ ওর। এখানে দেখো 4টা মেথড আছে। একটা মেথডের নাম হচ্ছে গ্রাভিটেশন মেথড। গ্রাভিটেশন মেথডে কি করা হয়, জাস্ট গ্রাভিটি ফোর্সের উপরে একটা
সার্কুলেট করা হয়, ওয়াটার সার্কুলেট করা হয়, এটা ফ্লোয়িং করা হয়, ওপর থেকে ক্রাস্ট ওরগুলো ঢালা হয়, হেভি ওরগুলো নিচে সেটেল ডাউন হয়। আর এখানে ফোর্থ ফ্লোটেশন মেথডও বলা হয়। এখানে যেগুলো ট্রাস্ট ম্যাটেরিয়ালস, যেগুলো আমাদের লো ডেন্স সাবস্টেন্সগুলো, সেটা ওই পানির মধ্যে ঘোরালে উপরে এটা ব্লো আউট হয়ে চলে যায় পানির সাথে, এবং অর্থাৎ এখানে ইম্পিউরিটিসগুলো, মেনলি লো ডেন্স সাবস্টেন্সগুলো এখানে ওয়াশ আউট হয়ে যায়, এবং ভারী বা ডেন্স যে ওরগুলো আছে সেটা সেটেল ডাউন হয় ট্যাঙ্কের নিচেই। এটা হলো আমাদের গ্রাভিটেশন মেথড। আরেকটা আছে অয়েল ফোম ফ্লোটেশন মেথড বা অয়েল ফোম ফ্লোটেশন সিস্টেম, যেখানে মনে রাখবে এখানে একটা জিনিস মাথায় রাখা দরকার, যে একটা অয়েল দিয়ে, একটা পার্টিকুলার কোনো অয়েল দিয়ে এটাকে একটা ফোম তৈরি করা হয়, দিয়ে ক্রাস্ট ওরগুলো ঢালা হয়। এবং মনে রাখতে হবে এই মেথডে সালফাইড ওরগুলো কনডেন্স করা হয়। অর্থাৎ অয়েল ফোম ফ্লোটেশন মেথডে সালফাইড ওরগুলো কনডেন্স করা হয়, বিকজ সালফাইড ওরস আর কমপ্লিটলি ডিজলভ ইনটু দ্য অয়েল ফোম ফ্লোটেশন সিস্টেম, এবং ইম্পিউরিটিসগুলো সেটেল ডাউন হয়, ওটা ফেলে দেওয়া হয়, বিশেষ মেকানিজমে ওখান থেকে আবার সালফাইড ওরগুলো ওখান থেকে বের করে আনা হয়। তাহলে আমাদের যদি পরীক্ষা আসে যে যেমন এখন এর উপরে যদি একটা প্রশ্ন দিই, হুইচ ওর ইজ কনডেন্সড, যেমন লেখো which ore is condensed by oil foam flotation FLOATATION flotation system। যেমন দেখো A ক্যালামাইন, B গ্যালেনা, C লিমোনাইট, আর D হলো আমাদের লাইমস্টোন। আমি চারটা ওর লিখেছি এখানে। ক্যালামাইন ইজ দ্য ওর অফ জিঙ্ক, গ্যালেনা ইজ দ্য ওর অফ lead, লিমোনাইট ইজ দ্য ওর অফ আয়রন, লাইমস্টোন ইজ দ্য ওর অফ ক্যালসিয়াম। তখন লিখছে হুইচ ওর ইজ কনডেন্সড বাই অয়েল ফোম ফ্লোটেশন সিস্টেম। তাহলে ডেফিনেটলি সালফাইড ওর কোনটা খুঁজে বের করতে হবে। ক্যালামাইন ইজ দ্য কার্বনেটেড ওর, লাইমস্টোন ইজ দ্য কার্বনেটেড ওর, লিমোনাইট ইজ দ্য হাইড্রেটেড ওর, বাট গ্যালেনা ইটস ফর্মুলা ইজ PbS, সো গ্যালেনা ইজ কনডেন্সড বাই অয়েল ফোম ফ্লোটেশন সিস্টেম। তাহলে তোমার এই যে ওরগুলোর নেচারগুলো তোমাকে জানতে হবে, কোনটা কোন ধরনের ওর, এবং বইতে আছে দেখবা, এবং আমরা ক্লাসে পড়িয়েছি। স্পেশালি আমি তোমাদেরকে 19 বা অথবা 20 ওর্সের নাম লিখে দিয়েছি ফর্মুলা সহ। অন্য সেকশনে কতগুলো দেওয়া হয়েছে কিনা জানি না, বইতে মনে হয় 12টা বা 11টা বা এরকম কিছু আছে বইতে, কিন্তু অ্যাডিশনাল কিছু আমি হয়তো পড়িয়েছিলাম। যারা আমি যে সেকশনে ক্লাস নিচ্ছি তোমাদের খাতায় লেখা আছে। এইগুলো আমাদের ওরগুলোতে তুমি দেখবা কোনটা কোন ধরনের ওর সাধারণত কার্বনেটেড হয়, সালফাইড হয়, হাইড্রেটেড ওর হয়, এই ধরনের ওরগুলো নেচার। এখন বলো ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, একজন লিখছো বি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, অ্যানাদার দেন। ওকে, আমি একটা একটা করে আসছি। আমি এই যে এখন সালফাইড ওরগুলো, তাহলে তোমাকে এই প্রশ্নের উত্তর জানতে গেলে শুধুমাত্র জানতে হবে সালফাইড ওরগুলো কোনটা। যেমন তুমি সালফাইড ওরগুলোর মধ্যে একটা বললাম সেলকোসাইডস, এটা কপারের সালফাইড, গ্যালেনা এটা লেডের সালফাইড, এটা জিঙ্ক ব্লেড, এই তিনটা সালফাইড ওর তোমার বইতে এই তিনটাই আছে মেনলি। তাহলে এই তিনটার নাম শুনে রাখো। একটার নাম গ্যালেনা, যেটা লেড অফ ওর অফ লেড, একটার নাম হচ্ছে জিঙ্ক ব্লেড, যেটা ওর অফ জিঙ্ক, যেটা ZnS, একটা সালকোসাইডস সেটা হলো Cu2S। এটা অ্যানাদার নাম আছে কপার গ্লান্স, বাট তোমার বইতে সালকোসাইডস বলে দেওয়া আছে। এনিওয়ে, তাহলে আমরা এই তিনটা ওরের নাম জানলেই পারবো যে এইটা আমাদের অয়েল ফোম ফ্লোটেশন সিস্টেমে আমরা এক্সট্রাক্ট করা যায়। এইটাই যদি আমরা মাল্টিপল চয়েসে দিই এইরকম, হুইচ ওরস আর কনডেন্সড বাই oil foam flotation system. Number 1, Galena. Number 2, Jingblend. Number 3, side. Which one is correct? Which one is correct? Number A, 1
and 2, B 2 and 3, C 1 and 3, D 1, 2 and 3। বলো কোনটা আনসার হবে? ওকে, আমি লেখার আগে একজন লিখেছো কি সঞ্চিতা পোদ্দার, আমি তোমার নাম জানছি না, আমি তোমার সে লিখেছে ডি, কেউ লিখেছো এ, এ তো হবে না, এটা গ্যালেনা জিঙ্কলেন অ্যান্ড সেলকোসাইড তিনটা সালফাইড ওর, এটা আনসার হবে ডি, আনসার হবে ডি 1, 2 and 3, ভেরি গুড অল, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আসলে আমাদের দুর্ভাগ্য, আমরা যে সিলেবাসটা শেষ করি মনে করছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা এমসিকিউ আমরা এইভাবে শেখাবো যে একটা চ্যাপ্টার ধরে কত ধরনের কোশ্চেন আসতে পারে, কি বেসিকটা জানলে আমরা এমসিকিউগুলো সলভ করতে পারবো। যাই হোক, এখন রেস্ট অফ দ্য ডেজ যদি এরকম চলতে থাকে তাহলে আমরা ক্লাসটা আরও একটু বাড়িয়ে দেবো এবং তোমাদের এই এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ আমরা এগুলো তোমাদের সলভ করে দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এক্সট্রাকশন অফ মেটালের উপরে আমরা প্রথমে ক্র্যাশিং অফ দ্য ওর বলছিলাম, দুটো পয়েন্ট মনে রাখতে, তারপরে কনডেনসেশন অফ দ্য ওর, এটা আমরা জানলাম, তারপরে আমরা কনভার্সন অফ কনডেন্সড ওর টু মেটালিক অক্সাইড, সেখানেও আমরা দুটো মেথডের কথা জেনেছি। এখন আমরা এক্সট্রাকশন অফ মেটাল ফ্রম, খুব ইম্পর্টেন্ট পার্ট, এক্সট্রাকশন অফ দ্য মেটালিক অক্সাইড ফ্রম কনডেন্সড ওর। আমি 4 নাম্বার মেথডে যাই। 4 নাম্বার হলো কনভার্সন of metallic oxide to free metal। ব্যাস, এখন আমরা এই কনভার্সন অফ মেটালিক অক্সাইড, এখানে 3টা মেথডের কথা তোমাদেরকে একদম শুরুতেই বলেছিলাম। there are 3 methods, mainly to extract their metallic oxide to free metal। একটা হলো, আমি লিখছি মেথডগুলোর নাম, একটা হলো ইলেকট্রোলাইসিস, নাম্বার 2 হলো কার্বন রিডাকশন, নাম্বার 3 হলো সেলফ রিডাকশন। এই 3টা মেইনলি। আরেকটা হলো ফ্রি স্টেটে পাওয়া যায়, যেগুলো একদম লো রিঅ্যাক্টিভ মেটাল বা একেবারেই লেস রিঅ্যাক্টিভ মেটাল, যেগুলো নাম মনে রাখবা গোল্ড, প্লাটিনাম, এগুলো। তো যা হোক, এখন প্রশ্ন হলো এই যে জিনিসটা দেবো, এটা যদি তুমি মাথায় সেট করে রাখতে পারো তাহলে কোন মেটালটা, এখান থেকে প্রশ্ন দেওয়া আছে অ্যাটলিস্ট 2টা, যে কোন মেটালটা কার্বন রিডাকশন মেথডে করা যায়, কোনটা সেলফ রিডাকশন মেথডে করা যায়, কোনটা ইলেকট্রোলাইসিস মেথডে করা যায়, এগুলো তোমরা জানবে। এখন আসা যাক যে মেটালগুলো আসলে কি হিসাবে থাকে একটা ওরের মধ্যে, পজিটিভ আয়ন হিসাবে থাকে। কারণ মেটাল দিয়ে কম্পাউন্ড তৈরি হলে সেটা আয়নিক কম্পাউন্ড, আর আয়নিক কম্পাউন্ডেই মেটালরা সবসময় ইলেকট্রন লুজ করে অন্য নন মেটালের সাথে তারা কি করে, একটা স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে তারা কম্বাইন করে আয়নিক কম্পাউন্ড তৈরি করে। অর্থাৎ যেহেতু মেটাল এক্সট্রাকশন করছি, তাহলে অল মেটালস কম্পাউন্ডে পজিটিভ আয়ন হিসাবে থাকে, মনে রাখবে। তাহলে সেই পজিটিভ আয়ন যদি থাকে সেগুলো কি কি, আমি এখন লিখছি লিথিয়াম প্লাস পটাশিয়াম প্লাস সোডিয়াম প্লাস সোডিয়াম, ম্যাগনেসিয়াম, না সোডিয়ামের পরে বলে গেলাম তো, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে হাইড্রোজেন প্লাস, এখানে আমি দিয়ে রাখলাম। এরপরে আছে তোমার জিঙ্ক 2+, আয়রন 2+ অর আয়রন 3+, এর মধ্যে মধ্যে ক্রোমিয়াম আছে, জিঙ্ক, আয়রন, লেড 2+, তারপরে হলো আমাদের কপার, মার্কারি, গোল্ড, প্লাটিনাম, গোল্ডের দুটো ভ্যালেন্সি 1 and 3 দুটো ভ্যালেন্সি। যা মোটামুটি এই লাইনটা তোমাকে মনে রাখতে হবে। দেখো এইখান থেকে এটা হাই রিঅ্যাক্টিভ মেটাল, এদের রিঅ্যাক্টিভিটি যদি আমি কাউন্ট করি তাহলে এইখান থেকে এইভাবে যাবে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা, অর্থাৎ নিচে সব থেকে লো রিঅ্যাক্টিভ, আর এইটা হলো নিচে সব থেকে লো রিঅ্যাক্টিভ, এটা হলো হাই রিঅ্যাক্টিভ, আর এখান থেকে এইটা, এই 3টা এগুলো মিডিয়াম রিঅ্যাক্টিভ, আর এইখান থেকে এগুলো লো রিঅ্যাক্টিভ। তাহলে আসা যায়
এই হাই রিঅ্যাক্টিভ মেটাল, উপরের যে 6টা মেটাল আছে, এই 6টা, লিথিয়াম অনেক বইতে আছে অনেক বইতে নাই, যাও এই 6টা মেটালকে কখনোই কার্বন রিডাকশন মেথডে করা যায় না, তাহলে এদেরকে করা যায় ইলেকট্রোলাইসিস প্রসেস, ইলেকট্রোলাইসিস প্রসেস। আর এইগুলোকে করা যায় কার্বন রিডাকশন প্রসেস, কার্বন রিডাকশন প্রসেস, এটা কার্বন রিডাকশন প্রসেস। আর এটাকে বলা হয় সেলফ রিডাকশন। এইটা যদি তোমার মাথায় থাকে তাহলে যে কনভার্সন অফ মেটালিক অক্সাইড টু ফ্রি মেটাল, কোনটা কোন মেথডে করা যায়, কোনটা করা যায় না, কেন করা যায় না, সেটা প্রশ্নের উত্তরটা আমি একটু পরে আসছি। এখন এখান থেকে তোমার যে ধরনের ক্রিয়েটিভ প্রশ্ন বানানো হোক না কেন, সেটা মাল্টিপল চয়েস ক্রিয়েটিভ প্রশ্ন হোক, একটা সিচুয়েশন বেসড প্রশ্ন হোক, যে মেথডই আসুক না কেন তুমি পারবা। এবং এখান থেকে অ্যাটলিস্ট 3টা কোশ্চেন দেওয়া হয়েছে যে কোনটা কোন মেথডে করা হয়েছে, কোনটা কোন মেথডে করা যায়, এটা কেন করা যায় না, কোনটা সেলফ রিডাকশন প্রসেসে করা যায়, কোনটা কার্বন রিডাকশন প্রসেসে করা যায়। এর মধ্যে আবার তোমার মাল্টিপল চয়েস প্রশ্ন আছে, সেটা কিভাবে করা যায় এটা কিন্তু দেওয়া আছে। যাও তাহলে এখন আসো যে এই 5টা মেটালের রিঅ্যাক্টিভিটি অনেক বেশি বলে এদেরকে কার্বন রিডাকশন মেথডে করা যায় না। আসলে এখানে কার্বনটা এখানে আছে, কার্বন যদি বলা হয় স্যার কার্বন রিডাকশন মেথডে করা যায় না কেন, তাহলে কার্বন রিডাকশন মেথডে জানতে গেলে আগে জানতে হবে যে মেটালগুলোর নেচার কি। মেটালরা হলো রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট বলতে কি বোঝায়, তোমরা চ্যাপ্টার নাম্বার 7-এ যাও। রিডিউসিং এজেন্ট বলতে যাদেরকে বোঝানো হয় তারা হলো যে সমস্ত মেটালগুলো ইলেকট্রন লুজ করে, অর্থাৎ ডিউরিং দ্য কেমিক্যাল রিঅ্যাকশন যারা ইলেকট্রন লুজ করে তারাই হচ্ছে রিডিউসিং এজেন্ট। আর যারা হচ্ছে ইলেকট্রন গেইন করে তারা অক্সিডাইজিং এজেন্ট। তো মেটালগুলো যারা ইলেকট্রন লুজ করে, তাহলে ইলেকট্রন লুজ করলে এই সমস্ত মেটালগুলোর যেহেতু হাই রিঅ্যাক্টিভ মেটালের ইলেকট্রন লুজিং টেন্ডেন্সি অনেক বেশি। এখন আসো কার্বন ইজ এ নন মেটাল, সো কার্বন তো ইলেকট্রন গেইন করার কথা, কিন্তু কার্বন একটা স্পেশাল প্রপার্টি হলো কার্বন যদিও নন মেটাল কিন্তু সে রিডিউসিং এজেন্ট, সে ইলেকট্রন ডোনেট করে। তাহলে কার্বনের ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি আর এই কার্বনের উপরের মেটালের ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সির মধ্যে ডিফারেন্ট আছে। অর্থাৎ এই 6টা মেটালের ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি কার্বনের ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি থেকে বেশি বলেই কার্বন এদেরকে রিডিউস করতে পারে না। এরা বলতেছে ইলেকট্রন লুজ করবো, এ বলতেছে আরে আমি তো ইলেকট্রন লুজ করতে চাই, তখন কি করবে, এ কিন্তু সেই চান্সটা পাবে না। সো এই সমস্ত মেটালের ইলেকট্রন লুজিং টেন্ডেন্সি কার্বনের ইলেকট্রন লুজিং টেন্ডেন্সি থেকে বেশি বলেই এই সমস্ত মেটালগুলো কিন্তু আমাদের কি বলে রিডাকশন পাওয়ার কিন্তু এই মেটালগুলো বেশি, তাই এটাকে কার্বন দ্বারা রিডাকশন করা যায় না। তাই বাধ্য হয়ে কি করি আমরা, ইলেকট্রোলাইসিস এমন একটা প্রসেস যে প্রসেসে জোর করে ফোর্স করে করবা না, জোর করে ফোর্স করে ইলেকট্রিসিটি দিয়ে তাকে ইলেকট্রন নিয়ে তাদেরকে এক্সট্রাক্ট করতে হয়। তখন লিথিয়ামকে বলা হয় যে তুমি ইলেকট্রন নাও ইলেকট্রিসিটি দিয়ে, তখন সে লিথিয়াম তৈরি হয়ে যায়। সোডিয়ামকে বলা হয় তোমাকে ইলেকট্রন নিতে হবে ইলেকট্রিসিটির মাধ্যমে, তখন সোডিয়াম এক্সট্রাক্ট হয়ে যায়। আরেকটা মাথায় রাখবা, মেটাল এক্সট্রাকশন মানে রিডাকশন প্রসেস, কারণ মেটালগুলো সমস্ত ওরের মধ্যে পজিটিভ আয়ন হিসেবে থাকে। যদি পজিটিভ আয়ন থেকে ফ্রি মেটাল পেতে হয় তাহলে ডেফিনেটলি তাদেরকে ইলেকট্রন গেইন করতেই হবে, আদারওয়াইজ মেটাল এক্সট্রাক্ট করা যাবে না। তো যাই হোক, আমি তোমাদেরকে যে কথা বলছিলাম যে কোন মেটালগুলো ইলেকট্রোলাইসিস মেথডে করা যায়, কোন মেটালগুলোকে কার্বন রিডাকশন মেথডে করা যায়, কোনটা সেলফ রিডাকশন মেথডে করা যায়, এই সিরিজটা তোমাদের মুখস্থ করতে হবে, তাছাড়াও তোমার বইতে দেওয়া আছে। এখন কি আমি একটা এমসিকিউ প্রশ্ন দেব? আমাকে বলো যে এর উপরে এমসিকিউ প্রশ্ন কি দেবো কি দেবো না? তোমরা আমাকে বলো এর উপরে কি এমসিকিউ প্রশ্ন দেবো আমি? আরেকটা বিষয় হলো, তোমরা যে ক্লাস 10-এ প্রায় মোর দ্যান 260 স্টুডেন্ট, মাত্র এখানে তো অনলাইনে মাত্র 40 স্টুডেন্ট, এটাতে আমাদের কি হয় জানো, এটা আমাদের মনটা ভালো লাগে না, আমাদের ক্লাস নিতে আমরা উৎসাহ পাই না। সো আমাদের ক্লাস নিতে উৎসাহ পেতে গেলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা খুবই দরকার। কারণ আমার এই একটা লেকচারে সবাই তোমরা বুঝতে পারবা। এখানে অনলাইনে থাকলে প্রবলেমটা কি, আমি কি তোমার বই বাদে অন্য কোনো আলাপ করছি তোমাদের সাথে? ডেফিনেটলি না। তাহলে তোমাদের এখন ঘরে বসে শুয়ে তুমি শুয়েও দেখতে পারো, খাতা কলম নিয়ে কত উপকার হয় না। এখানে তো অনেকগুলো কথা বলেছি, সব নেসেসারি কথা, আননেসেসারি কথা তো বলি না আমরা। এবং নট অনলি আমি, সবাই তো তোমাদের একটা কিছু না কিছু হলেও শেখায়।
আমি কিছুটা হলেও তো একটা ওয়ার্ডও তো শিখিয়েছি এই সময়ের মধ্যে। সো তোমরা এটা যদি অনলাইনে না থাকো, এটা আমাদের জন্য প্যাথেটিক। প্লিজ এটা সবাই ফলো করবা, সবাইকে বলবা। যদি অন্য কোনো চ্যাটের কথা বলা হয় কোনো ফ্রেন্ডের মধ্যে, তখন দেখবা সবাই আছে অনলাইনে, বাট এখন নাই কেন? ওরা তো কঠিন কিছু না। শোনো, দেখো, যাই হোক, তার কনভার্সন অফ মেটালিক অক্সাইড আমাদের ফ্রি মেটাল এখন জানলাম। এরপরে আমরা একটু জেনে আসি যে নাম্বার 5 মেথডটা কি আমাদের, পিউরিফিকেশন অফ মেটাল। এই পিউরিফিকেশনের জন্য আবার অনেকগুলো মেথড আছে, দুটো মেথড আছে। একটা হলো ইলেকট্রোলাইসিস প্রসেস। মনে রাখবে, পৃথিবীতে একমাত্র প্রসেস যেখানে 100% পিউরিফাই করা যায় যে কোনো জিনিসকে। ইলেকট্রোলাইসিস মেথড এমন একটা মেথড যেখানে 100% এটা পিউরিফাই করা যায়। যদি বলা হয়, যেমন দেখো একটা কপার, এটা 98% পিওর আছে। তুমি যেভাবে এক্সট্রাকশন মেথড আছে, কনভার্সন অফ মেটালিক অক্সাইডকে ফ্রি মেটালে 98% পিওর করতে পারলে এর মধ্যে 2% আর পিওর করা গেল না। তাহলে এটাকে যদি আমি 100% পিউরিফাই করতে চাই, তাহলে আমাদের ইলেকট্রোলাইসিস মেথড ইজ দ্য অনলি ওয়ে টু এক্সট্রাক্ট বা টু পিউরিফাই 100%। সেটা কি? তাহলে আমাদের করতে হবে যে ইমপিওর মেটাল তুমি পেলে 98%, ওটাকে নিতে হবে, এটাকে আমরা পিউরিফাই করব। ধরে নাও এটা আমাদের 100 কেজি, এটা মোটা। আর ল্যাবে আমাদের একটা পিওর কপার মেটাল আছে, বা আমাদের ইয়েতে পিওর কপার আছে, সেটা মাত্র আমাদের 1 কেজি বা 1.5 কেজি, যাই হোক তাহলে বললো না কেন। এটাকে আমরা কানেক্ট করে দিলাম, এই হচ্ছে কানেকশন। এটা কিন্তু পিওর মেটাল, দেখো এটা পিওর মেটাল। এই পিওর মেটালকে সবসময় আমরা ইউজ করব। এখানে কিন্তু এই যে এমসিকিউ প্রশ্ন আছে, দেখো এখানে পিওর মেটালকে ইউজ করব আমরা পিউরিফিকেশনে। এটা আমরা ক্যাথোড হিসাবে ইউজ করব, ক্যাথোড। আর ইমপিওর মেটালকে আমরা ইমপিওর মেটালকে আমরা ইউজ করব আমরা অ্যানোড হিসাবে। পিওর মেটালকে আমরা ইউজ করলাম ক্যাথোড হিসাবে, ইমপিওর মেটালকে ইউজ করলাম অ্যানোড হিসাবে। আরেকটা জিনিস, যে মেটালের তুমি পিউরিফাই করতে চাও, ওই মেটালের সালফেট সল্ট নিতে হবে তোমার সলিউশনে। তাহলে ওই মেটাল মানে কপার সালফেট সলিউশন আমরা এর মধ্যে নেব। তাহলে কপার সালফেট যখন ভেঙে যায়, এর মধ্যে কপার 2+ থাকে আর সালফেট 2- থাকে। দেখো, যখন ইলেকট্রিসিটি পাস করা হবে তখন হোয়াট হ্যাপেন, তখন এই অ্যানোডের মনে করে 100 কেজির মধ্যে তাহলে কপার আছে কত, 98 কেজি, আর 2 কেজি ইমপিউরিটিস আছে। যখন ইলেকট্রিসিটি পাস করা হয়, অ্যানোডে কি ঘটনাটা ঘটে দেখো। অ্যানোড করবে কি, এর মধ্যে যে কপার পিওর, এর মধ্যে যে কপার মেটালটা আছে, এই কপার মেটাল আমাদের ইলেকট্রন লুজ করবে। অর্থাৎ কপার অ্যানোডিক রিঅ্যাকশন হয়। অ্যানোড মানে ইলেকট্রন লুজিং প্রসেস। এই দুটো ইলেকট্রন লুজ করে। কেন দুটো? যেহেতু কপারের আউটার মোস্ট দুটো ইলেকট্রন বা ভ্যালেন্সি 2, তাই তাহলে কপার 2+ আয়ন হিসাবে তৈরি হবে। অর্থাৎ কপার থেকে তৈরি হলো কপার 2+ আর 2টা ইলেকট্রন। এই কপার 2+ গোজ টু দ্য সলিউশন। কপার 2+ এখান থেকে চলে আসলো কপার 2+ হিসাবে, এখানে কপার 2+ হিসাবে চলে আসলো। আর এখানে যে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন এখান থেকে এই যে আমাদের কন্ডাক্টর হয়ে ব্যাটারির মধ্য দিয়ে এখানে রেডি হয়ে থাকলো। তখন এই অ্যানোড রিঅ্যাকশনে, ক্যাথোড রিঅ্যাকশনে যে ঘটনাটা ঘটে, ক্যাথোড রিঅ্যাকশনে, বাবা আরেকটু সময় দাও আমাকে। ক্যাথোড রিঅ্যাকশনে এই দুটো ইলেকট্রন যখন চলে এসছে, তখন এই কপার 2+ আয়ন যেটা এখান থেকে ভেঙে সলিউশন এসছে, তখন এখানে চলে এসে কি হয়, কপার 2+ ওই দুটো ইলেকট্রন আবার গেইন করে, অর্থাৎ রিভার্স রিঅ্যাকশন করে এখানে পিওর কপার মেটাল তৈরি হয়। এবং আস্তে আস্তে কি হবে, এখান থেকে আস্তে আস্তে এটা পিওর কপারের গায়ে আবার কপার অ্যাটম মিশে একদম আস্তে আস্তে বড় হতে থাকবে, আর এটা ফ্রাজাইল হতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে। এবং এখানে পুরা 98 কেজি কপার এই মেথডের মাধ্যমে যতক্ষণ ইলেকট্রিসিটি দিবা, এখানে কপার আয়ন চলে আসবে সলিউশনে বাই অ্যানোড রিঅ্যাকশন, আর সেই কপার 2+ বাই ক্যাথোডিক রিঅ্যাকশনে পিওর কপার মেটাল হিসাবে এখানে ডিপোজিট হতে থাকবে। এবং বাম দিকের অর্থাৎ ইলেকট্রোডটা, এখানে পিওর কপার মেটালটা আস্তে আস্তে মোটা হয়ে পুরা 98 কেজি কপার ডিপোজিট হবে, আর এখানে 2 কেজি যেটা ইম্পিউরিটি ছিল সেটা একটা ফ্রাজাইল হয়ে আস্তে আস্তে কোষে পড়বে। দিস ইজ দ্য মেকানিজম টু এক্সট্রাক্ট
বা টু পিউরিফাই মেটাল বাই ইলেকট্রোলাইসিস প্রসেস। ওকে, এখন আসো, ইজ দেয়ার এনি মেথড টু পিউরিফাই? ইয়েস, সেটাকে বলা হয় আমাদের স্ল্যাগ, এবং স্ল্যাগ তৈরি করা হয় অর্থাৎ পিওর মেটালকে। ওই মেথডটার নাম হলো, আরেকটা যে মেথড আছে ওই মেথডটার নাম আমি একটু ভুলে গেছি, সরি, আমি একটু তোমাদেরকে বলি। স্মেল্টিং এজেন্ট দ্বারা, আরেকটা হলো স্মেল্টিং এজেন্ট দ্বারা আমরা কিন্তু পিউরিফাই করতে পারি। স্মেল্টিং এজেন্ট, অ্যান্ড স্মেল্টিং এজেন্ট কোনগুলো এবং কেন? দেখো স্মেল্টিং এজেন্ট কি। স্মেল্টিং এজেন্ট হলো যেমন সালফার ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, এটা সিলিকা, এটা মেটালের মধ্যে ইম্পিউরিটি হিসেবে সিলিকন ডাইঅক্সাইড আছে, এবং এটার মধ্যে যখন মনে করো আয়রন মধ্যে অনেক আয়রন, এখানে 100 কেজি আয়রনের মধ্যে মনে করো 2 কেজি সিলিকন ডাইঅক্সাইড আছে, তাহলে এটা স্মেল্টিং এজেন্ট কি? স্মেল্টিং এজেন্টটা হলো এখানে লাইমস্টোন, ক্যালসিয়াম কার্বনেট, এটা চুন দিয়ে এটাকে কি করতে হবে? এটাকে বেসিক ফ্লাক্স দিয়ে এটাকে হিট দিতে হবে, স্মেল্টিং করতে হবে, অর্থাৎ এটাকে আমরা মানে মেল্ট করব, স্মেল্টিং করব। করলে কি হবে জানো? এটা হলো অ্যাসিডিক সাবস্টেন্স, এটা হলো বেসিক সাবস্টেন্স, আর এটা হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড কনভার্ট হয়ে যায়, ক্যালসিয়াম কার্বনেট দেবো লাইমস্টোন, ফাইনালি এটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে হিটের কারণে, আর এখানে থাকবে হলো ক্যালসিয়াম অক্সাইড। তখন এই ক্যালসিয়াম অক্সাইড যেহেতু এটা পুরো মিশে গেছে, তখন ক্যালসিয়াম অক্সাইড এর মধ্যে ইম্পিউরিটি সিলিকন ডাইঅক্সাইডকে খুঁজে খুঁজে বের করবে, খুঁজে খুঁজে বের করে সিলিকন ডাইঅক্সাইডকে খুঁজে বের করে এর সাথে কম্বাইন করবে, করে ক্যালসিয়াম সিলিকেট, এটাকে বলা হয় স্ল্যাগ, স্ল্যাগ তৈরি করবে। এবং স্ল্যাগ তৈরি করবে এটা ইম্পিউরিটিস গুলো, এই যে ইম্পিউরিটিস গুলো এবং নিচে যেটা দেওয়া হয়েছে এটা সহ, সে একটা লো ডেন্স সাবস্টেন্স, অর্থাৎ ওটা মর্টেন মেটালের উপরে থাকলো যেহেতু এটা লো ডেন্স, এবং পরে ওখান থেকে সুন্দর করে ওখান থেকে আস্তে আস্তে আমরা সেপারেট করে নিয়ে আসলাম, যেহেতু এটা দুটো লেয়ার তৈরি হয়, লো ডেন্স সাবস্টেন্স স্ল্যাগ গুলো উপরে ভাসতে থাকে এবং ওখান থেকে উপর থেকে সেপারেট করে ফেলে দেওয়া হয়, এবং ফাইনালি ওর মধ্যে যে আয়রন মেটাল আছে, আয়রন মেটালটাকে পিওর ফর্মে পায়। তো সেখানে ফ্লাক্স হলো দুই ধরনের, একটা অ্যাসিডিক ফ্লাক্স আর একটা বেসিক ফ্লাক্স। আমরা চিন্তা করব অ্যাসিডিক ফ্লাক্স কোনগুলো, যেমন মেটালের অক্সাইড থাকলে সেটা বেসিক ফ্লাক্স, আর সিলিকন হচ্ছে নন মেটালের অক্সাইড গুলো অ্যাসিডিক, তাহলে সিলিকন ডাইঅক্সাইডকে আমরা বলবো অ্যাসিডিক ফ্লাক্স, আর ক্যালসিয়াম অক্সাইড হলো আমাদের বেসিক ফ্লাক্স। যদি আমাদের কোনো মেটালের মধ্যে ইম্পিউরিটি হিসাবে যদি আমাদের বেসিক কম্পাউন্ড থাকে, তখন স্মেল্টিং এজেন্ট হবে আমাদের অ্যাসিডিক সাবস্টেন্স। যদি এটা থাকতো তাহলে আমি সিলিকন ডাইঅক্সাইড আমি বাইরে থেকে অ্যাড করে স্মেল্টিং করতাম, যদি এটা থাকে তাহলে আমি ক্যালসিয়াম অক্সাইড দিয়ে আমি করতাম, করে তাদেরকে স্ল্যাগ বানিয়ে ওপর থেকে আমরা ফেলে দিতাম, যেহেতু স্ল্যাগটা উপরে ভাসে মল্টেন মেটালের উপরে, এবং এখান থেকে আমরা এটা ইম্পিউরিটা রিমুভ করতে পারি। সো এখানেও আমাদের একটা ইম্পর্টেন্ট, তাহলে আমি এক্সট্রাকশন অফ মেটালের 5টা মেথড আছে, এই 5টা মেথড আমি তোমাদেরকে বলেছি এবং কমপ্লিট। এটা যদি লেসনটা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে আমার মনে হয় এখান থেকে যে ধরনের এমসিকিউ আসে আমরা পারবো। ওকে, এবার আসো, দেখো চ্যাপ্টারের প্রথমেই 8 ক্রাস্টের, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, 8 ক্রাস্টের কম্পোজিশন। 8 ক্রাস্টের সব থেকে বেশি থাকে কি? সেটা থাকে অক্সিজেন 46%, সিলিকন থাকে 27%, অ্যালুমিনিয়াম থাকে 8%, আয়রন থাকে 5%। এই প্রশ্নগুলো আমাদের বোঝানো উচিত না, কারণ কি জানো? এটা তো তোমার মুখস্থ বিষয়, এটা না পারাটা তোমাদের ডিসক্রেডিট, আর এটা পারাটা তোমাদের ক্রেডিট, না পারাটা তোমাদের ডিসক্রেডিট। টিচারদের এখানে কিছু নেই, কারণ এখানে বইতে স্পষ্ট করে দেখো একদম এই জিনিসগুলো না পারাটা অবশ্যই তোমাদের ডিফল্ট মনে করি, কিন্তু টিচারদের এখানে ডিফল্ট নাই, কারণ একদম পেজ নাম্বার 235 দেখো একটা সুন্দর করে একটা রাউন্ড দেওয়া আছে, এখানে কত পার্সেন্ট, এটা জাস্ট ইনফরমেশন, অর্থাৎ নলেজ বেসড কোশ্চেনগুলো তোমাদের পড়া উচিত, তোমাদের বই পড়া উচিত। কিন্তু বেসিক যে জিনিসগুলো সেটা কিভাবে আমরা আনসার করি, বেসিকটা আমাদের শেখাতে হবে এবং তোমাকে পরিপূর্ণভাবে বুঝতে হবে, বোঝার পরে আনসার করতে হবে। এনিওয়ে, আমি এখন চলে আসি এক্সট্রাকশন অফ মেটালের আরেকটা পার্টে চলে আসি, যেটা হলো অ্যালয়। অ্যালয়টা কি? আসলে মেটালের সাথে নন মেটাল রিঅ্যাক্ট করলে, সোডিয়ামের সাথে ক্লোরিন রিঅ্যাক্ট করলে হয় সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, সোডিয়ামের সাথে কি ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট করা যায়? কখনো মেটাল রিঅ্যাক্ট করা যায় না। এটাকে গলিয়ে একটা সোডিয়াম ম্যাগনেসিয়াম একটা অ্যালয় তৈরি করতে পারো, দিস ইজ দ্য অ্যালয়।
যেমন কপারের সাথে জিঙ্ক যদি মিশাও তাহলে কি হবে, একটা কপার আর ম্যাগনেসিয়াম একটা হোমোজিনিয়াস মিক্সচার একটা জিনিস তৈরি হবে। আর যদি একটা রেশিওটা পার্টিকুলার রেশিও দাও, যেমনটা 65 আর এটা যদি 35 দাও, 65 আর 35 দাও, তাহলে এটা তৈরি হবে কি, এটা 65 আর 35 দিলে এটা তৈরি হবে আমাদের ব্রাশ। তাহলে এইরকম আমাদের যে জিনিসগুলো আছে, যে অ্যালয়, হোয়াট ইজ অ্যালয়? অ্যালয় ইজ দ্য homogeneous mixture of different metal at a particular ratio. Alloy is the homogeneous mixture. It is made by the melting of the different metals or non-metals এবং তা homogeneous mixed করে, আমাদের homogeneously mixed করে আমরা অ্যালয় তৈরি করি। যা হোক, alloy is the homogeneous mixture of different metal or non-metal at a particular ratio. এটা mixture, it is not a আমাদের কম্পাউন্ড। এটা অ্যালয় কখনো একটা কম্পাউন্ড না। তো যা হোক, এখানে আমরা এখানে প্রায় একটা বা দুইটা কোশ্চেন দিচ্ছি এখান থেকে, সেটা হলো অ্যালয়ের কম্পোজিশনগুলো জানতে হবে। তোমার বইতে দেখো বাবা, প্লিজ, আর আধা ঘন্টা আছে বা 20 মিনিট আছে বাবা, তুমি একটু যাও। দেখো অ্যালয়ের এখানে আমাদের যেগুলো আছে, স্টিলের 99% আয়রন থাকে আর 1% কার্বন থাকে। স্টিল কোনগুলো? ওই যে আমরা যে রডগুলো যে ইউজ করি সেগুলো স্টিল। আর পিওর মেটাল দিয়ে আসলে শক্ত হয় না, পিওর মেটাল একদম একটু নরম টাইপের, এটা দিয়ে আমরা সব কাজ করতে পারি না। এই জন্য ওর মধ্যে 1% কার্বন মিশালে এটা স্টিল শক্ত হয়, এবং কার্বনের পরিমাণ যত বেশি হবে তত শক্ত হবে, কিন্তু ফ্রাজাইল হয়ে যাবে, এটা ভেঙে যায়। আর মেটালকে কখনোই ভাঙা যায় না, এটাকে পিটালে পাত হবে কিন্তু এটা ভাঙবে না, এটা মনে রাখবা। 2 নাম্বার দেখো, স্টেনলেস স্টিল, খুব ইম্পর্টেন্ট স্টেনলেস স্টিলের কম্পোজিশন। স্টেনলেস স্টিলে নিকেল থাকে 8%, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি বারবার আমার কথা ধরন বুঝে নিতে হবে। নিকেলের, আচ্ছা বলতে পারো, আমি যদি প্রশ্নটা এইভাবে দিই, what is the percentage of nickel in brass? 18%, number B 74%, 74% is the number C 8%, number D 12%. বলো কোনটা আনসার হবে, দেখি কেমন পারো। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ নিকেল ইন, সরি আমি ভুল লিখেছি, সরি, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ নিকেল ইন স্টেনলেস স্টিল? স্টেনলেস স্টিল, সরি, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ নিকেল ইন স্টেনলেস স্টিল? দেখি আনসার বলো। বাবা তুমি যাও, হ্যাঁ একটু পরে আসো বাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। হ্যাঁ তুমি এখন এসো না, ডিস্টার্ব করো না, আবার আসো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আনসার দিস ইজ সি, ভেরি গুড আনসার সি, 8%, আনসার সি। আর সবাই আনসার সি। Answer C, yes. Brass in nickel. Brass না তো, আমি কারেকশন করে দিছি, স্টেনলেস স্টিল। তাহলে এখানে 8%। আর বলতে পারো 18%টা কি? 18%টা হলো ক্রোমিয়াম, 18% হলো ক্রোমিয়াম। আর এখানে 74% হলো আয়রন। তাহলে যদি বলা হয় স্টেনলেস স্টিল কার ওর, সরি কার অ্যালয়, মনে রাখতে হবে মেজর যেটা তার ওর বলতে হবে, তার অ্যালয় বলতে হবে। মেজর কার? মেজরটা হলো তোমার আয়রন, তাহলে এটা আয়রনের কিন্তু অ্যালয় যেটা মেজর। যেমন আরেকটা আছে তোমার ডুরালামিন, ডুরালামিনে কার অ্যালয়? ডুরালামিন কিন্তু অ্যালুমিনিয়ামের অ্যালয়, অ্যালুমিনিয়াম থাকে 95%। তারপরে গোল্ডের 3টা অ্যালয় আছে, গোল্ডের 3টা অ্যালয়, এটা 21 ক্যারেট গোল্ড, 22 ক্যারেট গোল্ড, 24 ক্যারেট গোল্ড। প্রত্যেকটা গোল্ডের তোমার পার্সেন্টেজটা মুখস্থ করে রাখবা। আরেকটা দেখো ব্রাস, ব্রাস হলো আমি বললাম। আরেকটা হলো ব্রোঞ্জ, ব্রোঞ্জ কিন্তু কপারের ওর, কপার থাকে 90% আর টিন থাকে 10%। এটাই হলো আমাদের অ্যালয়। ওকে, তাহলে আমরা অ্যালয় কি, অ্যালয়ের যে ফাংশনগুলো এটা আমরা জানলাম। এর পরের পার্টটাই আমরা আসি। এর পরের পার্টটা হলো আমাদের যে
বিভিন্ন মসজিদে দেখবা লেখা থাকে যে প্লেট করে কপারের প্লেট দিয়ে লেখা থাকে এবং কপারের ইয়ে দিয়ে খোদাই করে লেখা থাকে টেম্পলে অথবা মস্কে লেখা থাকে এবং এর উপরে দেখবে একটা গ্রিনিশ কালার মানে গ্রিনিশ এক ধরনের রাস্ট ফর্ম করে। এই রাস্টের ফর্মুলাটা তোমার এই বইতে নেই, আগের বইতে ছিল, বাট ইম্পর্টেন্ট। এটা হলো কপার কার্বনেট আর কপার হাইড্রোক্সাইডের একটা কম্পোজিশন, সেটা রাস্ট ফর্ম করে এবং কপারের উপরে। তাহলে এটা পরীক্ষা আসতে পারে কি কি থাকে, কপার কার্বনেট CuCO3 আর কপার হাইড্রোক্সাইড, এই ধরনের একটা মিক্সচারকে আমরা রাস্ট বলি, যেটা আমাদের কপারের উপরে যেটা একটা ইয়ে গ্রিনিশ কালারের একটা যে রাস্ট ফর্ম করে, সেটা হলো আমাদের এই জিনিসটা। যা হোক, এখান থেকে আমাদের কোরোশন এগুলো আমাদের শেষ। এখন আসি নেক্সট যেটা আমাদের, সেটা হলো নন মেটালিক পার্ট, যেমন সালফার আমাদের নন মেটালিক পার্টের মধ্যে এখানে সালফার আছে। তার মধ্যে আরেকটা কথা বলি, যখন আমরা কোনো পেঁয়াজ কাটলে অনেকেই পেঁয়াজ কাটতে চায় না, বা পেঁয়াজ কাটতে গেলে একটু ঝামেলা মনে হয়, এবং পেঁয়াজ কাটলে কিন্তু আমাদের চোখ দিয়ে পানি আসে। কেন আসে জানো? কারণ পেঁয়াজের মধ্যে এই জিনিসটা থাকে, দেখো আমি লিখছি তোমাদের এখানে, সালফার ডাইঅক্সাইড গ্যাস থাকে পেঁয়াজের মধ্যে। যখনই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখনই পেঁয়াজের মধ্যে এটা থাকে এবং এটা কিন্তু গ্যাস, এটা কিন্তু সহজে এটা কি ভোলাটাইল, এবং কাটার সাথে সাথে এটা বেরিয়ে এসে আমাদের চোখে লাগে। চোখের মধ্যে কি আছে? পানি আছে না? চোখের পানিটার সাথে এটা রিয়াক্ট করে, রিয়াক্ট করে কি হয়? সালফিউরাস SO3, মনে রাখবে, এটা সালফিউরাস অ্যাসিড তৈরি করে, এবং এই সালফিউরাস অ্যাসিডের কারণেই কিন্তু ইরিটেট হয় আমাদের চোখ দিয়ে, তখন কিন্তু চোখে পানি আসে। বাবা এটা নষ্ট করো না বাবা, যাও, তুমি তো বললা বাবা পরে আসবো, তুমি যাও, বললা না পরে আসবো, যাও। তাহলে এটা কি? সালফিউরাস অ্যাসিড। তো সালফিউরাস অ্যাসিডের কারণে কিন্তু আমাদের চোখ দিয়ে পানি আসে। এখন আসো, সালফার এক্সট্রাক্ট করার সময় আমরা কিভাবে এক্সট্রাক্ট করি? সালফার এক্সট্রাক্ট করা হয় যে মেথডে, সেটার নাম হলো ফার্স্ট প্রসেসে সালফার এক্সট্রাক্ট করা হয়। কোন মেথডে করা হয়? সালফার ইজ এক্সট্রাক্টেড বাই ফার্স্ট প্রসেসে করার সময় সব থেকে যে মিডল যে পাইপটা আছে, একদম চিকন পাইপ দিয়ে, এটা কি হয়? হেভি জোরে হট এয়ার প্রেস করা হয়। আর সব থেকে আউটার সারফেস যে পাইপটা আছে, মোটা পাইপটা, সেখান থেকে হট এয়ার অর্থাৎ সুপারহিটেড ওয়াটার পাস করা হয়। এখানে সুপারহিটেড ওয়াটারের টেম্পারেচার তোমরা জানো 100 থেকে 374 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। তবে নর্মালি আর ইউজুয়ালি এখান থেকে আমাদের 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়াটার এখানে ফেলা হয়, মিনিমাম 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়াটার পোর্ট করা হয় একদম বড় পাইপ দিয়ে। কারণ সালফারের মেল্টিং পয়েন্ট 119 ডিগ্রি সেলসিয়াস। এখন এর বইতে কারেকশন করেছে 115, বাট তোমাদের যে বইটা ছিল সেই বইতে 119 ডিগ্রি সেলসিয়াস সালফারের মেল্টিং পয়েন্ট। এই পেজে কত আছে এখানে সালফারের মেল্টিং পয়েন্ট দেখে নিই, 115 আছে এখানেও। তুমি 115, কিন্তু পেজের প্রথম পেজে 119 ছিল, সেকেন্ড চ্যাপ্টারে মনে হয়। তো যাও, তুমি 119 যদি দাও বা 115 হবে। তো এখানে এই টেম্পারেচারে, এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট অফ সালফার। যখন এই টেম্পারেচারে ওয়াটার পোর্ট করব, তখন এই ওয়াটারের টেম্পারেচার নিচে যেতে কিছুটা কমে যাবে, এবং সেই টেম্পারেচারে এটা কি হবে? এটা মেল্ট হয়ে যাবে। আর ইনার সাইডের পাইপ দিয়ে আমরা হেভি জোরে হট এয়ার প্রেস করাবো, করলে মিডল পাইপ দিয়ে, মাঝখানের পাইপ দিয়ে সালফার, মেল্টেড সালফার বেরিয়ে আসবে। দ্যাট ইজ দ্য এক্সট্রাকশন অফ সালফার। এখন আসো, সালফার এক্সট্রাকশন করার সময় সালফার ডাইঅক্সাইড থেকে আগে কিভাবে করি আমি রিঅ্যাকশনগুলো একটু লিখে নিই। রিঅ্যাকশনগুলো হলো, সালফারকে যখন আমরা প্রথমে বার্ন করা হয়, বার্ন করে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করা হয়, নাম্বার 1। সালফার ডাইঅক্সাইড, এই রিঅ্যাকশনটা 2 নাম্বার রিঅ্যাকশনটা মোস্ট ইম্পর্টেন্ট। সালফার ডাইঅক্সাইড গ্যাস প্লাস আবার অক্সিজেন দিয়ে কি করা হয়? এটা রিভার্সিবল রিঅ্যাকশন। Na2SO3, এটা গ্যাস তৈরি হয়, এবং Na2, এবং এখানে ΔH এর ভ্যালু হয় -197 কিলোজুল। সবগুলো দিবা। এখানে প্লাটিনাম অর ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড used as catalyst. So this is the most important, which catalyst is used for the extraction, for the preparation of sulfur trioxide from sulfur dioxide. So here answer is platinum or vanadium pentoxide. It is a catalyst. তাহলে সালফার ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি করা হলো সালফার ট্রাইঅক্সাইড। এটা এখন এই সালফার ট্রাইঅক্সাইডকে যখন আমরা সালফিউরিক অ্যাসিড তৈরি করি, তখন কিভাবে করা হয়? দেখো, দুইটা মেথডে তৈরি করা হয়, দুইটা মেথডে। প্রথমে সালফার ট্রাইঅক্সাইডকে যদি সরাসরি পানির সাথে মিশাও, তাহলেও কিন্তু
সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। কিন্তু নর্মালি আমরা এই মেথডে যাই না, কারণ এখানে তৈরি হলে কিছু সালফার ডাইঅক্সাইড গ্যাস আমাদের এটা ফিউম হিসাবে বেরিয়ে যায়, ওয়াটার পলিউশন হয়, এনভায়রনমেন্টাল পলিউশন হয়, একটা ফটোকেমিক্যাল স্মগ তৈরি হয়, যেটা আমাদের এনভায়রনমেন্টের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু যদি আমরা এই সালফার ট্রাইঅক্সাইডকে যদি সালফিউরিক অ্যাসিড বা 80% বা 98% সালফিউরিক অ্যাসিডের সাথে যদি মিক্সড করে দিই, তাহলে তৈরি হবে পাইরোসালফিউরিক অ্যাসিড H2S2O7। এটার নাম অলিয়াম। এই অলিয়াম তৈরি হবে, এটাকে বলা হয় পাইরোসালফিউরিক অ্যাসিড। দিস ইজ কল্ড পাইরোসালফিউরিক অ্যাসিড। এই পাইরোসালফিউরিক অ্যাসিডকে যদি আমি H2S2O7, এটা হাইলি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এবং এটা তৈরি করে রেখে দিয়ে জাস্ট পানি অ্যাড করে ডিফারেন্ট গ্রেডেড অফ সালফিউরিক অ্যাসিড আমরা তৈরি করতে পারি, এবং এর সাথে পানি মিশিয়ে আমরা তৈরি করতে পারি 2H2SO4 সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারি। তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ অলিয়াম, এটা বাই হুইচ মেথড, একটা এইরকম একটা ক্রিয়েটিভ দিয়ে কোন মেথডে আমরা অ্যাপ্লিকেবল টু পিপিআর সালফিউরিক অ্যাসিড, দিস মেথড ইজ মোর ইফেক্টিভ দেন দ্যাট মেথড। তাহলে এটা আমরা জানতে পারি। প্রথমে সালফারকে বার্ন করে সালফার ডাইঅক্সাইড, এখানে কোন ধরনের ক্যাটালিস্ট লাগবে। এখানে সালফার ডাইঅক্সাইড থেকে দুই মেথডে আসতে পারি, একটা হলো সালফিউরিক অ্যাসিড এইভাবে সরাসরি ওয়াটারের সাথে, তবে এখানে খুব ডাইলুট সালফিউরিক অ্যাসিড পাওয়া যায় এবং এনভায়রনমেন্টের ক্ষতি করে, এই জন্য আমরা এই মেথডে করি না। আর এই মেথডটা ওয়ার্ল্ড ওয়াইড এই মেথডটা বাদ, কারণ এখানের জন্য আবার যদি বলা হয় পিউরিফাই করা বা মোর কনডেন্স করা, তাহলে এটা কনডেন্স কস্ট কিন্তু অনেক বেশি, তাই আমরা এই মেথডে করি না। কিন্তু এখানে সামান্য সালফিউরিক অ্যাসিডের সাথে মিশিয়ে সালফার ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে আমরা ফিউম সালফিউরিক অ্যাসিড তৈরি করি, যার নাম অলিয়াম। এই অলিয়ামকে ডিফারেন্ট গ্রেডের সালফিউরিক অ্যাসিড তৈরি করতে গেলে ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাড করে আমরা ডিফারেন্ট গ্রেডেড অফ সালফিউরিক অ্যাসিড আমরা পেতে পারি। তাহলে দেখো, এই পার্টের উপরে যদি আমি অনেকগুলো, এখন মনে হয় মিনিমাম আমি 100টা কোশ্চেন করতে পারবো যদি পরীক্ষা আসে, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ অলিয়াম, এটা by which method is applicable, এরকম দিয়ে বললাম which method একটা ক্রিয়েটিভ বা সিচুয়েশন বেসড, which method is more effective to prepare sulfuric acid, that method. What is the number 2 reaction is exothermic or endothermic, আমরা বলবো exothermic, dilution or negative. Which catalyst is used for the PPR of sulfur dioxide from sulfur dioxide, আমরা বলবো platinum or vanadium pentoxide. তারপরে আমরা বলবো it is a reversible reaction, yes or no, yes. এটাকে আমরা কত টেম্পারেচার এবং কত প্রেসারে, আমার যতটুকু মনে পড়ে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এন্ড 1 atm প্রেসার লাগে এখানে। 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অপটিমাম টেম্পারেচার, যে টেম্পারেচারে আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সালফার ডাইঅক্সাইড পেতে পারি। তারপরে আসো, যদি আমাদের পরীক্ষা আসে যে সালফিউরিক অ্যাসিড কোথায় কোথায় ইউজ করা হয়, তোমার ইউজেস অফ সালফিউরিক অ্যাসিড দেওয়া। সালফিউরিক অ্যাসিড একটা বলা হয় কিং অফ কেমিক্যালস, অর্থাৎ এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যেখানে সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয় না। বিশেষ করে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, সোপ ডিটারজেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাস্ট্রিতে আমরা সালফিউরিক অ্যাসিডটা ইউজ করে থাকি। তাই সালফিউরিক অ্যাসিডকে বলা হয় আমাদের কিং অফ কেমিক্যালস। তারপর দেখো, যদি বলা হয় সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস কত, সেখানে আমরা বলতে পারবো। যদি বলা হয় 50 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে হাউ মেনি মোলস, অর্থাৎ ইন্টার রিলেটেড কোশ্চেন, হিউজ কোশ্চেন। এখানে কোশ্চেনের কোনো মা বাবা নেই, অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন করতে গেলে বা এমসিকিউ কোশ্চেন করতে গেলে তোমার বেসিকের উপরে জোর দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আসি, যেমন তোমাদেরকে বলেছিলাম যে ফ্রুটস প্রিজার্ভেশনে বা ফ্রুটস যখন মানে নষ্ট হয়ে যায়, রোটেন হয়ে যায়, এটাকে যদি সেভ করার জন্য আমরা সালফার ডাইঅক্সাইড গ্যাস ইউজ করে থাকি। সালফার ডাইঅক্সাইড গ্যাস ইজ ইউজ টু প্রিভেন্ট রোটেনিং অফ ফ্রুটস, এটা মনে রাখবা। আরেকটা হলো ভলকানাইজিং অফ রাবার, এটা খুব ইম্পর্টেন্ট। ভলকানাইজিং অফ রাবারে আমরা সালফার ইউজ করে থাকি। ভলকানাইজিং অফ রাবার, ভলকানাইজিং অফ রাবারে আমরা সালফার ইউজ করে থাকি। তো যাই হোক, আমার অ্যাবাউট 1 আওয়ার মানে আরো 5 মিনিটস বাকি আছে। আমি অলমোস্ট তোমাদের এখানে যে ধরনের কোশ্চেন এমসিকিউ প্রশ্ন আসতে পারে, তোমরা যদি ক্লাসটা শুনে থাকো, এবং আশা করি তোমরা পারবা। এবং এখানে আরেকটা দেখো, একটা কোশ্চেনে এক্সট্রাকশন অফ মেটালের উপরে একটা জিনিস আমি তোমাদের পেজ নাম্বারটা বলছি। পেজ নাম্বার 246 এ এখানে দ্য মেল্টিং পয়েন্ট অফ সোডিয়াম ইজ 801, এবং এখানে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড ফ্লাক্স হিসাবে ইউজ করি টু রিডিউস দ্য মেল্টিং পয়েন্ট অফ সোডিয়াম ক্লোরাইড।
ফর দ্য এক্সট্রাকশন, এটা পড়বা ভালো করে, for the extraction of sodium chloride we use calcium chloride to lower the melting point of sodium chloride as 600 degree Celsius temperature. Normally sodium chloride এর melting point হলো 1465, তাই তো না, সরি 801 ডিগ্রি সেলসিয়াস, সরি আমি একটু ভুল বলেছি, 801 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে মেল্টিং পয়েন্ট অফ সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট এমপি, মেল্টিং পয়েন্ট 801। তো এই টেম্পারেচারে আমরা তো করতে পারবো না, হিউজ টেম্পারেচার। তো এই জন্য এটাকে যদি কোনো ফ্লাক্স অ্যাড করা হয় তখন টেম্পারেচারটা নিচে নেমে আসে, এটাকে বলে ফ্লাক্স। সো এখানে ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে যদি মিক্স করি, এটা রেশিও আছে, তাহলে টেম্পারেচারটা নেমে আসে 600 ডিগ্রি সেলসিয়াস। এই একটা। আরেকটা দেখো, বক্সাইড যেটাকে বলা পিওর অ্যালুমিনা Al2O3, এর মেল্টিং পয়েন্ট 2050 ডিগ্রি সেলসিয়াস। তো এই টেম্পারেচারটা মেল করতে হবে, নতুবা ইলেকট্রোলাইসিস করা যাবে না। তোমরা জানো সলিড স্টেট ইলেকট্রিসিটি পাস করে না কোনো আয়নিক কম্পাউন্ড, তাই এটাকে মেল করতে হবে। তো মেল করতে গেলে এত টেম্পারেচার, এটা হিউজ, তাই এর মধ্যে কি দেওয়া হয়, ক্রায়োলাইট। মনে রাখবে ক্রায়োলাইটের ফর্মুলা লিখে নাও, Na3Al(F6), ক্রায়োলাইটের ফর্মুলা। Na3Al(F6) দিলে এর টেম্পারেচারটা নেমে আসে, বইতে আসে হয়তো 800, এক এক বইতে, আগে বইতে ছিল একরকম, 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নেমে আসে এটা দিলে। সো এটাকে বলে ফ্লাক্স টু রিডিউস দ্য মেল্টিং পয়েন্ট অফ দ্য অ্যালুমিনা ফ্রম 2500 টু 800 টু 1000 ডিগ্রি সেলসিয়াস। তো দিস ইজ অল অ্যাবাউট, আমি তোমাদের এই চ্যাপ্টারের পুরাটাই, এবং এমন কোনো ক্ষেত্র নাই যেখানে আমি টাচ করিনি, অর্থাৎ এমসিকিউ এর জন্য আমার মনে হয় এই চ্যাপ্টারে তোমরা অনেক বেশি উপকৃত হবে আশা করা যায়। আরও কিছু ইনফরমেশন আছে বইতে যেটা নলেজ বেসড, এটার উপর আমি গুরুত্ব দেইনি, এটা তোমরা নিজেরা একটু বইটা দেখে নিবা। এখন আসলে তো আমার ক্লাস শেষ হয়ে গেছে 1 ঘন্টা, এরপরে হয়তো তোমাদের কোনো স্যারের সাথে ক্লাস থাকতে পারে। আমার মনে হচ্ছিল যে না, আরেকটা ঘন্টা ক্লাস দিতে পারতাম অর্গানিক কেমিস্ট্রির উপরে। আমি তোমাদের অর্গানিক কেমিস্ট্রির উপরে একটা জিনিস বোঝাতে চেয়েছিলাম, এবং শুধুমাত্র প্রিপারেশনগুলো দেখেছিলাম অন্য শখের আকারে, কিন্তু সমস্তটা দেখাতে পারিনি যে একটা থেকে আরেকটা কীভাবে কনভার্ট করব। এনিওয়ে, তো আজকে একটা এমসিকিউ একটু আলোচনা করা দরকার ছিল। যাও, তোমাদের আগামী পরশুদিন পরীক্ষা, এই পরশুদিন পরীক্ষায় দেখি আগামীকালকেই যদি একটা এক্সট্রা ক্লাস নেওয়া যায়, তোমরা স্যারদের কাছে রিকোয়েস্ট করবা, স্যাররা যদি আমাকে দেয় বা আমি স্যারকে বলবো, বলার পরে একটা এক্সট্রা ক্লাস চ্যাপ্টার নাম্বার 11 উপরে একটা ক্লাস আমি নিতে পারি। আগে একটু স্যারদের সাথে কথা বলে নিই। তো ওকে, এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।